মাচ। মানে আশা করি আমার স্টুডেন্টরা অনেকটা সমৃদ্ধ হলো, মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এরকম একটা সেশন মানে কাইন্ড অফ আ ওয়ার্কশপ কিন্তু তোমাদের জন্য। এবং আমার খুব ভালো লাগলো যে সৃজিত উনি খুব সুন্দর করে ব্লেন্ড করলেন। একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই, টোটা রায়চৌধুরী তোমাদের সবাইকে বলেছে যে প্রশ্ন করে জর্জরিত করে দাও। এটা বোধহয় তোমরা আমার কাছ থেকেও শুনেছো, কারণ যখনই কোনো প্রশ্ন করতে বলা হয় তখন একটা কন্ডোলেন্স মিটিং হয়, অসম্ভব নীরবতা, কেউ প্রশ্ন করে না, কার যে মৃত্যু হয় আমি বুঝতে পারি না। অথচ পরমুহূর্তে যখন বললি এটা কি বললাম বলে না বুঝতে পারছি, এটা প্রশ্ন করোনি কেন? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কথা। আনলেস ইউ আস্ক questions you want to know, and if you do not know তোমরা ডিরেকশন এবং অভিনয় ক্যামেরাতে হনু হতে চাও, তাহলে তোমাদের ল্যাচটা বাজাবে, নলেজটা হবে না, সেটাই আর কি। সুতরাং এটা বলে আমি জানি যে মাইক্রোফোনটা আমার কাছে আসবে না, এই দেখেছেন আমি যে কারণেই পাঠাইনি। আমার একটা কথা খুব মনে হলো, জর্জরিত এই কথাটা কিন্তু জর্জ টেলিগ্রাফের সাথে খুব যায়, তো এটা হতেই পারে বাঞ্ছি নাই জর্জরিত। নেক্সট জটায়ুর উপন্যাস। সেটাই আমি বলতে চাইছিলাম যে তোমরা বুঝলে কিনা জানি না, উনি দুটোকে ব্লেন্ড করলেন যে অ্যাজ আ মেন্টর, অ্যাজ আ ডিরেক্টরও কিভাবে উনি অ্যাজ আ মেন্টর কাজ করেন, এবং এখানেও ডেফিনেটলি অ্যাজ আ মেন্টর উনি যেহেতু আমাদের সবার মেন্টর, চিফ মেন্টর উনি, তো সবাই আমরা ওনার থেকে কিভাবে হেল্প পেতে পারি। এবং অসম্ভব ভালো লাগলো আপনার কথাগুলো শুনে, কারণ মানে এত রেলিভেন্ট এবং ওদের জন্য যে কতটা ইম্পর্টেন্ট ওরা ডেফিনেটলি বুঝতে পারবে। এবং হচ্ছে যে আমরা আমাদের তরফ থেকে খুব মানে একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট রেখেছি, আমরা একটু পুরো টিমটাকে একবার বরণ করব। আমি আর তারপরে প্রশ্নটা, ওদের যদি কিছু প্রশ্ন থাকে তারপরে। আচ্ছা, তাহলে ফেলিসিটেশন হওয়ার আগে সরি আমি আমার মনে হয় প্রশ্নটা করে ফেলিসিটেট করাটা বেটার। যেটা আমার মনে হয় যে তোমরা যারা এখানে আছো এই সুযোগটা কিন্তু ছেড়ো না। তোমরা কারা কারা দেখেছো অলরেডি ফেলুদা ফেরত? ওকে, ভেরি গুড। তাহলে তোমাদের প্রশ্ন করতে সুবিধা হবে, না দেখলে রিভিউ পড়ে তো প্রশ্ন করা যাবে না। ওরা দেখেছে, ওরা কোশ্চেনিয়ার রেডি করেছে। ভেরি গুড, তাহলে প্রশ্নগুলো শুরু হোক, প্রশ্নগুলো শুরু হোক। না, আমি বলছি একটা, যদিও এটা ইন্টিগ্রেশন, তোমরা কিন্তু অন্য যে কোনো প্রশ্নও করতে পারো, মানে এরকম নয় যে ফেলুদা ফেরত থেকেই করতে হবে। তুমি চোখের বালি থেকেও প্রশ্ন করতে পারো, সেটাও কিন্তু টোটা উত্তর দেবে, বা শুভমোহন থেকেও করতে পারো, আমার যে কোনো ছবি কোনো কিছু জানতে চাইলে করতে পারো, কিন্তু আমরা প্রশ্নের সংখ্যাটা একটু সীমিত রাখবো। আচ্ছা ঠিক আছে, এখানে শোনাই যাচ্ছে। কার প্রশ্ন বলো চট করে? আরে সাংঘাতিক। গুড মর্নিং স্যার, আমার প্রশ্ন ছিল যে সিজন 1টা আপনি 70s এর টাইমে বানিয়েছেন, অরিজিনাল টাইমে এটা, আর সিজন 2টা আপনি মডার্ন টাইমে বানিয়েছেন, এই কন্ট্রাস্টটার কারণ কি? মানে এটা তো তাহলে কন্টিনিউয়েশন হচ্ছে না? হ্যাঁ, এটা কন্ট্রাস্টটা সম্পূর্ণ কোইন্সিডেন্টাল। যদি আমরা এইটাকে কন্টিনিউ করব, সিজন 3টা পিরিয়ড পিস হবে, সিজন 4টা কন্টেম্পোরারি হবে, সিজন 5টা পিরিয়ড পিস হবে, কিন্তু এটা শুরুটা খুবই অ্যাক্সিডেন্টাল। বাক্সিঙ্গার খান অনেকদিন হলো ব্যান্ড হয়ে গেছে, আর গ্রেট ম্যাজেস্টিক সার্কাস আর সুলতান ছাড়া তো ছিন্নমস্তার অভিশাপ হয় না, কাজে ওটা এই সময় সেট করার কোনো উপায় ছিল না, ওটা আমাদের 70s সেট করতে হতো। আর 2015 ভূমিকম্পর পর কাঠমান্ডুর পুরো ল্যান্ডস্কেপটা চেঞ্জ করে গেছে, সো ওটাকে আবার আমি সেই সময়ের কাঠমান্ডু হিসেবে দেখাতে পারতাম না, সো ওটাকে আমায় কারেন্টলি মানে এই সময় সেট করতে হতো। সো দুটো খুব কোইন্সিডেন্টাল সিচুয়েশনের জন্য আমার দুটো আলাদা টাইম জোনে সেট করতে হয়, বাট করার পর খুব ভালো লেগেছে আমাদেরও, কারণ আমরা দুটো ভিন্ন স্বাদ দিতে পেরেছি একই চরিত্র নিয়ে। এবং এরকম আগে একবারই হয়েছে শার্লক এর একটা ক্রিসমাস স্পেশাল, যেটা বেনেডিক্ট কাম্বারব্যাচ করেছিল, সেই ক্রিসমাস স্পেশালটা পুরোনো দিনে সেট ছিল, বাকি সব শার্লকের গল্প তো এখন সেট। সো আমাদের এই দুটো ইন্টারেস্টিং একটা জাস্টিফিকেশন আমাদের ভালো লেগেছে, আর ইটস ইজিয়ার লজিস্টিক্যালি অলসো, মানে আমাদের তো খুব সীমিত রিসোর্সেসে করতে হয়, তো সেখানে সবসময় সব গল্প পিরিয়ড পিস হিসেবে করা সম্ভব না। ছিন্নমস্তাটা পেরেছি, তারপর সিজন 3তে যেটা সিলেক্ট করবো সেটা করবো, তো এইভাবে মিলিয়ে মিশে আমাদের। নেক্সট সত্যজিৎ রায় ফেলুদার গল্প করে ন্যারেটিভ রেখেছেন, কিন্তু এখনো পর্যন্ত ফেলুদার যত মুভি হয়েছে সেইগুলো নন ন্যারেটিভ কেন? নন ন্যারেটিভ বলতে আমি বুঝলাম। নন ন্যারেটিভ বলতে মানে
মানে আমরা যখন গল্প পড়ি তখন তোপসে তার ফেলুদার মানে কাণ্ড কারখানা বা এইভাবে শুরু করেন, কিন্তু হচ্ছে আমরা যখন সিনেমা দেখি তখন যে তোপসে যে তার ফেলুদার কথায় এইভাবে ভয়েস ওভার দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে মানে সেরকম থাকে না কেন? সেটা তো ফেলুদার কোনো সিনেমাতেই এখন অব্দি আমি দেখিনি। হ্যাঁ, ফেলুদার আজ অব্দি যা সিনেমা হয়েছে প্রত্যেকটাই ওই নন ভয়েস ওভার ট্রিটমেন্টে হয়েছে। ভয়েস ওভার ট্রিটমেন্টে কিছু ব্যোমকেশ হয়েছে, এটা প্রথম ব্যোমকেশটাই সেভাবে হয়েছিল। বরং যেটা তুমি জিজ্ঞেস করতে পারো যে এখন অব্দি ম্যাক্সিমাম ফেলুদা থ্রিলার ফরম্যাটে হয়েছে, আমি এটাকে হু ডান ইট ফরম্যাটে করেছি, যেখানে আমি প্রথম থেকে জানি না যে অ্যাকচুয়ালি খুনি কে বা দোষী কে। সেই ফরম্যাটটা আমি অ্যাডপ্ট করেছি বিকজ আমার ওই ফরম্যাটটা বেশি কমফোর্টেবল লাগে। আমার মনে হয় সেই ফরম্যাটটা যদি ভালো করে করা যায়, মানুষকে শেষ অব্দি একদম বসিয়ে রাখা যায়। আর আরেকটা জিনিস হলো ছিন্নমস্তা অভিশাপ গল্পটা যেরকম, সেটাও আমার মনে হয়েছিল যে প্রথমেই ভিলেনকে, যেটা হয়তো সোনার কেল্লে আমরা জেনে যাচ্ছি বা জয়বাবা ফেলুদাতে আমরা জেনে যাচ্ছি, বা বাবুদা মানে সন্দীপ রায় ফেলুদাতেও যেখানে আমরা অনেক ক্ষেত্রে জেনে যাচ্ছি, সেইটা আমার মনে হয় সেই ফরম্যাটে ছিন্নমস্তার অভিশাপের স্ট্রাকচার খুব একটা সেটা ফিট করতো। নেক্সট অরিজিৎ। আমার তিনটে কোয়েশ্চেন আছে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ইন হুইচ ক্যামেরাস দ্য ফিল্ম ওয়াজ টেকেন অ্যান্ড হাউ দ্য ভিএফএক্স ওয়াজ ফর দ্য ফিল্ম। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, যেহেতু মিশর রহস্য আছে ব্যাকগ্রাউন্ডে আপনার, তাই আমি একটা কোয়েশ্চেন লিখে নিচ্ছি, ডিফারেন্স বিটুইন আ কাকাবাবু ফিল্ম অ্যান্ড ফেলুদা ফিল্ম ফ্রম দ্য ডিরেক্টরস ভিউ পয়েন্ট। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, ইফ উই ইমাজিন Feluda is releasing in big screen or a multiplex release, then what can be the difference from an OTT release in regards of both filmmaking and the process of film distribution? এই তিনটে আমার কোয়েশ্চেন। আচ্ছা, ওকে, অনেকগুলো পার্ট প্রশ্ন আছে 2 নম্বরে। আচ্ছা, প্রথম প্রশ্নটা ছিল যে হ্যাঁ, অ্যালেক্সা এলএফএ শুট হয়েছে। আর ভিএফএক্স এর গল্পটা যেটা ছিল যে আমরা তো ভিএফএক্স এর একদম রিসোর্স থাকে না, আমাদের অ্যাসেট ক্রিয়েশন করা সম্ভব না, মানে বলো সেটা খুব খারাপ হয়, যেমন অ্যামাজন অভিযান ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমি যেটা করেছিলাম যে প্লেট শুট করেছিলাম, আর অ্যাকচুয়াল টাইগার ফুটেজ যেটা গ্রিন স্ক্রিনে ব্যাংকক বা মালয়েশিয়া এইসব নানান জায়গায় শুট করে ওরা ফুটেজ রেখে দেয়, এবং গ্রিন স্ক্রিনে শুধু টাইগার না, নানান রকম জন্তুর ফুটেজ ওরা রাখে। তো সেখান থেকে আগে আমরা ফুটেজের সঙ্গে ম্যাচ করে একটা স্টোরি বোর্ডিং করেছিলাম। সেই স্টোরি বোর্ডিংটা করে সেই স্টোরি বোর্ডিং অনুযায়ী আমরা অরিজিনাল লোকেশনে শট নিয়েছিলাম, নিয়ে তারপরে এই ফুটেজগুলো সেটার উপর কম্পোজিটিং করেছিলাম। সো আমার সবসময় মনে হয় যে দিস ওয়ার্কস বেটার, যেখানে ইন্ডাস্ট্রি খুবই গরিব, যেখানে কোনো রিসোর্স নেই, সেখানে এই অ্যাপ্রোচটা হ্যাজ অলওয়েজ ওয়ার্ক ফর মি। একজে ছিল রাজা, ইনফ্যাক্ট একজে ছিল রাজা ফুটেজটা আমি নিজে শুট করেছি, ওটা আমি গ্রিন স্ক্রিন না, ওটা আমি জুতে গিয়ে অ্যাকচুয়ালি বাঘের চার্জিং সেটা আমি শুট করেছি। সো সেটা ওয়াজ ইভেন বেটার। কিন্তু এটাতেও মোটামুটি মানুষ ভিএফএক্সকে অতটা গালাগালি দেয়নি যতটা ইউজুয়ালি দেয়। ইনফ্যাক্ট লাস্ট সিকোয়েন্সটা অনেকে প্রশংসাও করেছে, ক্রসিং এর সিকোয়েন্সটা বলেছে যে আর একটু বেটার হতে পারতো। কিন্তু সেখানে একটা খুব ভুল অবজারভেশন অনেকের আছে যে বাঘের ছায়া পড়লো না কেন। না, ব্যাপারটা হচ্ছে সেই সিকোয়েন্সে অ্যাকচুয়ালি তোপসে আর জটায়ুরও ছায়া পড়েনি, কারণ সেটা ওভারকাস্ট ছিল। সো তোপসে জটায়ু যেহেতু ভিএফএক্স নয়, তারা সত্যিকারই ছিল, বাঘেরও ছায়া পড়ার সেই সিকোয়েন্সে অ্যাকচুয়ালি কোনো কারণ ছিল না। কিন্তু ডেফিনেটলি বাঘের গ্রেডিংটা হয়তো আর একটু বেটার হতে পারতো, যেটা ওই কাট আউট ফিল সেটা একটু কম হতে পারতো। তার সাথে ছায়ার কোনো সম্পর্ক নেই, কাজে মানে আমি জাস্ট ক্রিটিসিজমটাকে কারেক্ট করে দিলাম। নেক্সট প্রশ্ন কি স্যার? মিশর রহস্য যেহেতু কাকাবাবু ফিল্ম বানিয়েছেন একটা, হ্যাঁ একটা না, আমি দুটো বানিয়েছি, এবার তিনটে, থার্ডটা লিস্ট করব, এরকম করবো না। কাকাবাবু ফিল্ম আর একটা ফেলুদা ফিল্ম, এই যে দুটো জনারের যে ডিফারেন্সটা, আপনার ডিরেক্টোরিয়াল পার্সপেক্টিভ থেকে আমি জানতে চাইছি যে মানে অ্যাপ্রোচটা কি, মানে বেসিক অ্যাপ্রোচটা, আন্দাজটা। ইমোশনাল দিক থেকে ফার্স্টে বলি। হ্যাঁ স্যার। কাকাবাবু যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, ফেলুদা প্রথম প্রেম, এটা হলো ইমোশনাল রেসপন্স টু দ্য টু ফ্র্যাঞ্চাইজিস। আর ডিরেক্টোরিয়াল রেসপন্স টু দ্য টু ফ্র্যাঞ্চাইজিস, কাকাবাবু gives you the sense of adventure
ইন আ ভেরি ইন্টারন্যাশনাল সেন্স। একমাত্র কাকাবাবুর সময় আমাকে পাসপোর্ট বার করতে হয় শুটিংয়ে যাওয়ার জন্য, কারণ কাকাবাবু ছোটখাটোতে বিশ্বাস করেন না, উনি পিরামিড কিংবা এভারেস্টের কমে উনি কথা বলেন না। কাজে অবভিয়াসলি সেই শুটিংগুলো ততোধিক এক্সাইটিং এবং অ্যাডভেঞ্চারাস হয়, বিকজ গোয়িং অ্যাব্রড বা আফ্রিকা ফর এক্সাম্পল। সো ওটা it is a film, it is an adventure, but it also a great holiday for me, সারা বছর খেটে খুঁটে। সো সব মিলিয়ে সেটা খুব খুব হোলসাম একটা এক্সপিরিয়েন্স হয়। ফেলুদা ব্যাপারটা হলো, ফেলুদাটা এতটা ইমোশনাল একটা রেসপন্স, ফেলুদা যদি লেক গার্ডেন্সেও কোনো অ্যাডভেঞ্চার শুট করি আমি ততটাই এনজয় করব যতটা আমি ফেলুদার প্লুটোতে বা ইউরেনাসে অ্যাডভেঞ্চার হলে এনজয় করব। যেটা বললাম প্রথম প্রেমের ব্যাপার। সো ইমোশনালি অ্যান্ড ডিরেক্টোরিয়ালি দ্য অ্যাপ্রোচেস আর ভেরি ডিফারেন্ট। নেক্সট আরো ছিল কিন্তু সেটা হচ্ছে এটা যদি বড় স্ক্রিনে রিলিজ হতো এই ফেলুদা ফেরত, সেক্ষেত্রে বোথ ফ্রম মানে ফিল্ম মেকিং পার্সপেক্টিভ থেকে আর ফিল্ম ডিস্ট্রিবিউশন পার্সপেক্টিভ থেকে আমি জানতে চাইছিলাম। এটা আমার খুব খুব পছন্দের প্রশ্ন, কারণ প্রথমেই আমি বলি যে আমি ওটিটি বা আমি ওয়েব সিরিজ বানাচ্ছি এরকম কখনোই আমি ভাবিনি, এরকম কেউ ভাবে না। মানে যারা সত্যি সিনেমা ভালোবাসে বা ফেলুদা ভালোবাসে তারা ওই 70mm এই স্বপ্ন দেখে। আমিও তাই দেখেছি। আমার শর্ট টেকিং তুমি যদি দেখো প্রচুর হোয়াইট শটস আছে, যেটা ইউজুয়ালি ওটিটিতে অ্যাভয়েড করা হয়। প্রচুর হোয়াইট শটস নিয়েছি আমি, মানে ওয়াইড লেন্স ইউজ করেছি, এরকম অনেক মুভমেন্টস আছে, অনেক টপ শটস আছে, যেগুলো আমি মনে করেছি আমি সিনেমাই বানাচ্ছি, আমার সিনেমা বানানোর লিগাল অধিকার নেই বা আমার বড় পর্দা দেখানোর লিগাল অধিকার নেই, দ্যাট ডাজন্ট ম্যাটার। স্বপ্নের ওপর তো কোনো কন্ট্রাক্ট হয় না, রাইট? সো আমার স্বপ্ন কন্ট্রাক্টের বাইরে বা পারমিশনের বাইরে। সো আমি স্বপ্নের জায়গা থেকে বানিয়েছি এবং ইনফ্যাক্ট সেটা যখন প্রেস প্রিভিউ হয়েছিল সেটা বড় পর্দাতেই হয়েছে, প্রিয়াতে। এবং ফিল্ম মেকিং ওয়াইজ দেয়ার ইজ নো ডিফারেন্স। এবং ভেরি ফ্র্যাঙ্কলি আমরা যদি নেটফ্লিক্স বা অ্যামাজনের খুব পপুলার যে সিরিজগুলো দেখি, আমার কোথাও দেখে মনে হয় না ওরা ওটিটি বানাচ্ছে, আমার মনে হয় ওরা সিনেমাই বানাচ্ছে। আমরা যদি ক্রাউন দেখি বা মির্জাপুর দেখি, সেখানে এরকম কোনো লেন্সের কার্পণ্য নেই যে যা থেকে মনে হতে পারে যে আমি একটু ছোট পর্দার জন্য স্বপ্নটাকে ফিট করে দিলাম। না, ইটস আন আনকন্ডিশনাল ফিল্ম মেকিং। দ্যাট ইজ হাউ আই হ্যাভ শট ফেলুদা অ্যাজ ওয়েল। ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা অবভিয়াসলি এটা টোটালি আমার এখানে কোনো বক্তব্য নেই। এটা একটা বিশাল বড় যদি আছে, সেই যদি অতিক্রম করে যদি বড় পর্দায় পৌঁছায়, যারা যদিটা অতিক্রম করছেন ডিস্ট্রিবিউশনটা তারাই দেখবেন। লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন। তোমার আরেকটা কোশ্চেন ছিল? আচ্ছা, ওর একটা প্রশ্ন। প্লিজ আর একটা প্রশ্ন। বলো 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 বলো। স্যার বলছি আপনি 1977 এর প্লটটা দেখিয়েছেন, ওখানে ফেলুদার গাড়ির রেজিস্ট্রেশন ছিল WBA 7131। আমি সার্চ করে দেখছিলাম স্যার 1963 থেকে 1982 পর্যন্ত গাড়ির সাফিক্স রেজিস্ট্রেশন হতো, কিন্তু ফেলুদার গাড়ির রেজিস্ট্রেশন দেখা গেছে প্রিফিক্স রেজিস্ট্রেশন। এটা কেন হয়েছে? প্লটটা তো 1977 এ দেখানো। হ্যাঁ, এটা যেই লাইনের গাড়ি ছিল সেই লাইনের গাড়ি আমরা পাইনি। এটা খুব সহজ উত্তর। আমার এটা মানে লজিস্টিক সীমাবদ্ধতা। এরকম অনেকগুলো লজিস্টিক সীমাবদ্ধতা আছে, যেমন চারমিনারের এখন ফিল্টার ছাড়া চারমিনার পাওয়া যায় না। আমরা তাদের মানে যথাসাধ্য চেষ্টা করে সাদা ফিল্টার লাগিয়ে চারমিনার, তাও লোকে ধরে ফেলেছেন, বলছে না চারমিনার তো একটা সাদা ফিল্টার দেখতে পাচ্ছি। আসলে যেটা ম্যানুফ্যাকচার হয় না সেইটা ম্যানুফ্যাকচার করে সিনেমার জন্য একটা চারমিনার ব্যবহার করার মতো রিসোর্স আমাদের নেই। গাড়ির ক্ষেত্রেও তাই। যেটা পাওয়া গেছে মানে এটা খুব আসলে সবুজ অ্যাম্বাসেডারই পাওয়া যাচ্ছে, আমাদেরকে অ্যাকচুয়ালি পেইন্ট করতে হয়েছে। না না, তুমি কি বললে যে WBA 7131 ছিল। হ্যাঁ, সেটা আগে কি হতো? সেটা আগে ওটা ছিল মানে 1963 থেকে 82 অবধি সাফিক্স রেজিস্ট্রেশন হতো, মানে 7131 এটা পেছনে হতো সাফিক্স রেজিস্ট্রেশন। সেটা 1982 এর পর থেকে ওটা প্রিফিক্স 83 থেকে প্রিফিক্স রেজিস্ট্রেশন হচ্ছে, মানে অ্যালফাবেটগুলো আগে পেছনে হতো। তার নয় কিন্তু, বিকজ আমি বলছি আমাদের একটা ম্যাসেডার গাড়ি ছিল তখন তার নাম্বার ছিল WBJ 5499। এটা কিন্তু আমাদের বাড়িতে, আমার তখন জন্ম হয়নি, কিন্তু 74 থেকে ছিল। সো WBJ 5499, কারণ আমার প্রথম গাড়ি আমার জন্মের পর থেকে ওটা, মানে আমার জন্মের আগে থেকে ওটা ছিল। এবং আমার বাবা বলতে এটা তো বড়দা, তুই হচ্ছে আমার ছোট ছেলে, এই কারণে আমার এখন স্পষ্ট মনে হয়। সাফিক্স প্রিফিক্সের ব্যাপারটা আমি আগে শুনিনি। আমি যেটা শুনেছি দ্যাট ইজ রাইট, যে ওই সময় ওই
ডাব্লিউবির পরে যে অক্ষরটা আসছিল সেটা তখন আসেনি আর কি। মানে ডব্লিউবি থাকতো, ডাব্লিউবির পরে তো অনেকগুলো লেটার আসতো, সেই লেটারের একটা ক্রমাঙ্কন থাকতো, একটা ক্রম থাকতো, একটা সিরিজ থাকতো। সেই সিরিজটা অ্যাকচুয়ালি 82 পর এসেছিল, সেই সিরিজটা আমরা ইউজ করি। and you are very right, নায়কে WMC 747 ওটাও কিন্তু নায়ক 66 এর ছবি, ও তো কিন্তু নায়কও কিন্তু ওরা না, গাড়ি এখানে নাম্বার আরেকটা জিনিস আছে, কিছু গাড়ি যেগুলো বিশেষ করে ইন্ডিপেন্ডেন্সের আগের গাড়ি সেগুলো কিন্তু পরবর্তীকালে আবার রি-রেজিস্টার করা হতো। তখন কিন্তু এই পুরো সিস্টেম সেটা কিন্তু টোটালি ডিফিকাল্ট, মানে টোটালি চেঞ্জ করা হতো, উইচ ইজ ওয়াই একদম ইনিশিয়ালি যে গাড়িটা ফেলা হয় সেই গাড়ির নাম্বারটা কিন্তু আমরা চেঞ্জ করি, কারণ ওটা অরিজিনাল যে গাড়িটা আমরা পেয়েছিলাম সেই গাড়িটা অ্যাকচুয়ালি ওয়াজ 1940s মডেল, কিন্তু ইট হ্যাড আ নাম্বার প্লেট অফ WB সামথিং। অস্টিন। হ্যাঁ, এবং that happened because post independence it was registered and number plate was changed. So in number plate change এর পরে actually আমরা যখন গাড়ি সোর্স করি অরিজিনাল নাম্বার প্লেটটা তো আর কেউ রাখে না, ওই নতুন নাম্বার প্লেটই তারা ভাড়া দেয় বা যদি পাওয়া যায়। সেটা কি শুটিং পারপাসে চেঞ্জ করা যায়? হ্যাঁ, সেটা শুটিং পারপাসে চেঞ্জ করার চেষ্টা করা আমাদের করতে হয়েছিল। আচ্ছা শ্রীদা, আমার দুটো কোশ্চেন আমি রেডি করি। খুব ফাস্ট আচ্ছা অনেকক্ষণ ধরে বলছে। সো আমার আপনার কাছে প্রশ্ন আছে, আপনি একজন একটা গ্রেট ডিরেক্টর, যে ম্যাক্সিমাম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। So I'm very much curious to know that on what basis do you select your artist who always results the best? No, it's not that. First of all, it always results in the best. I've cast people which I'm not very happy with. এরকমও হয়েছে কিছু ক্ষেত্রে, কিছু সিনেমায় আমার মনে হয়েছে অন হাইন্ডসাইট হয়তো কাস্টিংটা একটু বেটার হতে পারতো, বা আমিও যথাসাধ্য চেষ্টা করেছি, সেই আর্টিস্টের যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু যে চরিত্রটা আমি লিখেছিলাম সেই চরিত্রের কাছাকাছি অতটা পৌঁছয়নি যতটা পৌঁছলে আমার ভালো লাগতো। কিন্তু জেনারেলি মানে ফার্স্ট থাম্ব রুল এন্ড দ্য লাস্ট থাম্ব রুল ইজ দ্যাট, মানে তুমি চরিত্রটা লেখার পর সেই চরিত্রটা তুমি দেখতে পাচ্ছ, মানে তুমি অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা একটু সঞ্জয় ধৃতরাষ্ট্রের মতো, মানে ইউ সি দ্য ফিল্ম and you write what you are seeing in black and white, এবং সেটা দেখার পর then you see both and then you cast, যে ঠিক আছে এইটা দেখেছিলাম, এইটা লিখেছি, এই চরিত্র দাঁড়িয়েছে, এবার আমার এক্সিস্টিং পুল অফ অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কে ক্লোজেস্ট যেতে পারে বলে মনে হয়, যদি না কাউকে পাই তাহলে অডিশন নিয়ে কোনো নতুন কাউকে। সো দিস ইজ দ্য প্রসেস দ্যাট আই জেনারেলি ফলো। সো সব ক্ষেত্রে আমি সেটা ফলো করি। আমি চরিত্রের কথা, অভিনেতার কথা মাথায় রেখে চরিত্র আজ অব্দি দুবার লিখেছি। একটা অটোগ্রাফ বলে একটা ছবিতে আমি বুম্বাদার কথা ভেবেই অরুণ চ্যাটার্জি লেখা, আর উমাতে আমি সারার কথা ভেবেই উমাকে লিখেছিলাম, কারণ আমি সারাকে ছোটবেলা থেকে চিনতাম, দেখেছি। সো ওর ম্যানারিজম গুলোকে ইনকর্পোরেট করে আমি উমা লিখেছিলাম, যাতে ওকে আর আলাদা করে অভিনয় না করতে হয়। সো ইনফ্যাক্ট অটোগ্রাফও দেয়। সো উইচ ইজ ওয়াই আমার মনে হয় this is the standard process, এবং আমার মনে হয় it has given me a lot of success because I followed this. তোমার একটা কি ওর একটা কি উঠে পড়েছে। সেলুলার কাস্টিং নিয়ে স্যার একটা কোশ্চেন করতে চাইছিলাম। ওই যে যাকে দত্তক করে রাখা হয়েছিল, দত্তক নেওয়া হয়েছিল, শঙ্করলাল কৃষ্ণেন্দু, হ্যাঁ, ওর হাসিটা স্যার খুব ভালো। তো ফার্স্টে যখন ও পিওভিতে কথা বলছে জটায়ুর সাথে যে আমি 300টা কপি বিক্রি করেছি, দেন ওর আরেকটা সিন আছে যে ও টর্চ লাইট নিয়ে অন্ধকারে আসছে, তখন ওর একটা ক্রুয়েলিটি আমরা দেখছিলাম। তারপরে যখন ও লাস্টে বললো যে কারেন্টিকারকেও চেনে, যে ওই আসল বীরেন, তখন যে ওর হাসিটা, এটা কি স্যার একটা ম্যাচ ছিল? এর জন্য কি কাস্টিংটা ওইভাবে করেছিলেন? দেখো, আমার মনে হয় যে কাস্টিংটা আমি জেনারেলি কৃষ্ণেন্দুর নাটক দেখেছি প্রচুর, কৃষ্ণেন্দুর অভিনয় আমার খুব ভালো লাগে। কৃষ্ণেন্দুর মুখে যেটা তুমি একটা জিনিস ঠিক বলছো, একটা সারল্য, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম আমরা ডিটেকটিভ গল্পে পড়েছি যে যাকে খুব মনে হয় সরল সেও খুনি হতে পারে। এই ব্যাপারটা কোথাও একটা আমার মাথায় ছিল যে আমি আই শুড কাস্ট পিপল, যেমন অ্যাকচুয়াল ভিলেন যদি আমি দেখি অরিন্দম দা, অনেকে আমার বলছে যে মানে
হংসরাজ থেকে বন্দুকবাজ, হ্যাঁ এরকম অনেকে আমাকে বলেছে যে অরিন্দম গাঙ্গুলিকে ভিলেন হিসেবে তুমি একমাত্র কল্পনা করতে পারো। সো এবার আমার এটা ইন্টারেস্টিং লাগে কাউন্টার কাস্টিং করা, যে একটু ইনোসেন্ট, যে একটু সরল, সেই যে ভিলেন হতে পারে, এই পসিবিলিটিটা আমার কাছে খুব এক্সাইটিং। সো সেই কাস্টিংটা আমি জেনারেলি ওটাও মাথায় রাখি কাস্টিং ফর ডিটেকটিভ স্টোরিজ। ওকে, লাস্ট কোয়েশ্চন। ফেলুদা ফেরত নিয়ে যে প্রথম যে তোমার মঞ্চস্থ হয়েছিল ফেলুদা ফেরত, সেটা বেঙ্গালুরুতে, সেটা আমাদের দেখার সুযোগ হয়নি। আমরা পেয়েছি আবার ব্যোমকেশ, মানে ব্যোমকেশের চরিত্রটাকে টেনে এবার, অথচ ফেলুদার হ্যাঁ বিরাট ব্যোমকেশ, যদি ফেলুদা উপন্যাস আমরা পড়ি সব, এখানে সত্যি প্রায় একাধিকবার ফেলুদার আনসলভ কেসেস মধ্যে জোড়া খুনের তদন্ত একটা আমরা উল্লেখ পেয়েছি। ভবিষ্যৎ যদি ফেলুদা আরো জনপ্রিয় হয়, তোমার আমরা কি দেখতে পারি যে আনসলভ কেস নিয়ে তুমি যেটা করেছো সেটা সিনেমায়, সেটাকে আমরা দেখতে পারি? চন্দননগরের জোড়া খুনের মামলা যেটা উল্লেখ আছে যে একমাত্র ফেলুদার কেস যেটা ফেলুদা সলভ করতে পারেনি, ফেলুদা ফেরত নাটকে সেই ওটার উল্লেখ আছে। ইনফ্যাক্ট সেটা সূত্র ধরে একটা খুব ইন্টারেস্টিং চরিত্রও আছে ফেলুদা ফেরতে। সো ফেলুদা ফেরতের স্ক্রিপ্টটা তুমি ইন্টারনেটে পেয়ে যাবে, তুমি পড়তে পারো, তোমার কত ভালো লাগবে। আর চন্দননগরের জোড়া খুনের মামলা নিয়ে নন ক্যানোনিক্যাল কাজ আমি করতেই পারি, আমার খুবই ভালো লাগে নন ক্যানোনিক্যাল কাজ করতে, কিন্তু সেটার কিছু লিগাল সমস্যা আছে। আমি পাস্টিশ বা নন ক্যানোনিক্যাল দুটো কাজ পড়লাম, একটা রাজধানী রহস্য ফেলুদার আর একটা ব্যোমকেশের পড়লাম, ওই দুটো একসাথে বেরিয়েছিল। রোহন কুদ্দুস বলে একজন আছেন, ওনার একটা পাবলিশিং হাউস আছে, ওনারা বার করেছিলেন। দুটোই খুব ইন্টারেস্টিং, মানে ফ্যান ফিকশন যেটাকে বলা যায়। তো সেরকম কাজ আমারও অবভিয়াসলি, যেহেতু আমি হিউজ ফ্যান, আমার পড়ার তো ইচ্ছেই আছে, কিন্তু আমি জানি না লিগালি ব্যাপারটা কতটা টেনেবল হবে, আর সোশ্যাল মিডিয়া তো আছেই। আর কি প্রশ্ন করে? হ্যাঁ, কাপেল বলছি ওই শঙ্করের চরিত্রটা যেটা ছিল, ওখানে একটা আন্ডারলাইটিং এর ব্যাপার, ওই টর্চ নিয়ে নমস্কারটা করছে, ওটা কি ইন্টেনশনালি করা হয়েছে? হ্যাঁ, ওটা যেটা, এটা আমার আরেকজন জিজ্ঞেস করলো, ফিল্ম কম্পানিয়নের যিনি রিভিউ করেছেন উনিও এই প্রশ্নটা করেছেন। ওটা একদমই ইন্টেনশনালি করা হয়েছিল, এবং আমার মনে হয়েছিল যে প্রথম কথা আমি খুব অ্যাভেলেবল লাইটের শুট করেছি, আমি আলাদা করে লাইট করায় খুব একটা, বিশেষ করে থ্রিলার বা ইন্ট্রিগ যেখানে থাকে সেটা বিশ্বাস করি না। ওই রাস্তাটা খুবই অন্ধকার ছিল এবং তাতে একটা হালকা ফিল দেওয়া ছিল, তার মধ্যে আমার বাকিটা টর্চের আলোয় বাউন্স লাইটে করেছি সিনটা। আমার মনে হয়েছিল যে সেই সময় অনুরোধ করছিল শঙ্কর, তো এবার এই যে অনুরোধ করার যে ভঙ্গিমাটা, সেটা যদি তাকে করতে হতো, তাকে হাতের টর্চটা বগলে নিয়ে এরকম ভাবে করতে হতো, সেটা এক নম্বর ক্লামসি দেখতে। আর দ্বিতীয় কথা, ওইটার সময় আন্ডারলাইটিং এর জন্য একটা খুব ভৌতিক একটা ইন্ট্রিগিং একটা মুহূর্ত ক্রিয়েট হয়েছিল। সো এক দিলে দুই পাখি আর কি, একটু থ্রেট হচ্ছে তখন ওই এটা একটু আন্ডারলাইন আছে, যেটা একটুখানি হাততালি হোক। আমার যে ছবিটা সিলেক্ট করা হয়েছে আমাদের একটা হালকা আন্ডারওয়ার্ল্ড ডনের মতো একটা দেখে মনে হয় প্রশ্ন করলে ফোন করে দেবো। আমি ভাবতে দেখলে নিজেরই ভয় লাগে, পাকিয়েছিলাম জানি ছবি খুব খুনে ছবি, মানে মেরে দেবো গোছের একটা ছবি। মৌসুমে গিয়েছে। না, এই ছবিটা ম্যাচ করে সরি।
দিদি দেখুন কি নাম এটা হলো জটায়ুর মোবাইল অনেক কষ্ট করে আপনার ছবি খুঁজে বার করেছি। এগুলো তো একটু গাড়িতে হ্যাঁ